মুভির একেবারে শুরুতেই আমাদের দেখানো হয় চীনের বিশাল এক দুর্গম এক পর্বতমালা। এই পাহাড়ি এলাকাতে কয়েক বছর আগে গবেষণা চালানোর সময় আবিষ্কৃত হয়েছিল এক বিশাল আকৃতি অজানা দানবের কঙ্কাল। এমন অস্বাভাবিক জীবাশ্ম আবিষ্কারের পর স্বাভাবিকভাবে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এর পাশে রহস্যময় জীবাশ্ম সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান ও গবেষণা চালানোর জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। এই দলের নাম রাখা হয় ব্যুরো ৭৪৯। ব্যুরো ৭৪৯-এর সদস্যরা কয়েকজন বিজ্ঞানীকে সঙ্গে নিয়ে পাহাড়ে একটি গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে অনুসন্ধান চালানোর সময় হঠাৎ তাদের চোখে পড়ে মানুষের মতো দেখতে অদ্ভুত একটি খুলি। কিন্তু খুলিটিকে ভালোভাবে পরীক্ষা করতে তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ মানুষের মাথার খুলি নয়, কারণ এখানে একটি খুলির সঙ্গে আরেকটি খুলি অস্বাভাবিকভাবে জোড়া অবস্থায় ছিল। এমন অদ্ভুত আবিষ্কারের পুরো বিষয়টি আরও রহস্যময় করে তোলে। এরপর গল্পের সময় কয়েক বছর সামনে এগিয়ে যায়। আমরা দেখতে পাই ব্যুরো ৭৪৯-এর দলটি এখনও পাহাড়ে গভীর খননে অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে মাটির নিচে অনুসন্ধান করে এক পর্যায়ে তারা হঠাৎ একটি বিশাল আকৃতি দানবের মাথার কঙ্কালে সন্ধান পেয়ে যায়। তারা সেটিকে উদ্ধার করে গুহার বাইরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে। হঠাৎ পুরো পরিস্থিতি বদলে যায়। কোনো সতর্কতা ছাড়াই গুহার ভেতরে প্রচণ্ড কম্পন শুরু হয়। চারপাশে মাটি ও পাথর কেঁপে ওঠে। এরপর মুহূর্তের মধ্যে ঘটেছে এক ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শক্তিতে তাদের সম্পূর্ণ ক্যাম্প তছনছ হয়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনার পাশাপাশি বিশাল দানবের মাথার কঙ্কাল আবিষ্কারের বিষয়টি প্রফেসর ইয়ং আরও বেশি আগ্রহ করে তোলে। তিনি বুঝতে পারেন এই গুহার ভেতরে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার ব্যাপারে এখনও তারা কিছুই জানে না। তাই প্রফেসর ইয়ং এবার গুহাটিকে আরও গভীরভাবে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন। এর জন্য তিনি নতুন করে একটি গবেষণা দল গঠন করেন। এই নতুন দলের সদস্যদের মধ্যে ছিল তার মেয়ে লারা, মার্টিনের বন্ধু এবং আরও কয়েকজন সদস্য। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পুরো দলটি আবার সে রহস্যময় গুহার ভেতরে প্রবেশ করে। গুহার পরিবেশ ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং অস্বস্তিকর। চারপাশে এমন এক অদ্ভুত নিরাপত্তা বিরাজ করেছিল যা পুরো জায়গাটাকে আরও গা ছমছমে করে তুলেছিল। এর রহস্যময় গুহাটির নাম ছিল গোসলি ট্রাইব। কথিত ছিল বহু বছর আগে এই জায়গায় অশুভ কিংবা শয়তানি কোনো শক্তির অস্তিত্ব ছিল। সেই কারণে গুহাটাকে ঘিরে মানুষের মধ্যে নানা ধরনের ভয়ঙ্কর ধারণা প্রচলিত ছিল। দলটি একটি অস্বাভাবিক এবং জটিল পথ ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে এসে পড়ে বিশাল এক বরফে ঢাকা গভীর খাদ। অন্য কোনো পথ না থাকায় তা সে বরফে আচ্ছাদিত খাদ বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। বেশ কিছুটা নিচে যাওয়ার পর তারা সেখানে আরেকটি গুহার সন্ধান পায়। গুহার ভেতরে ঢুকতে তাদের সামনে এমন এক দৃশ্য আসে যা দেখে সবাই থমকে যায়। চারদিকে ছড়িয়ে ছিটে ছিল অদ্ভুত আকৃতির বিশাল সব প্রাণীর কঙ্কাল। কিছুক্ষণ তারা সেই রহস্যময় কঙ্কালগুলো পরীক্ষা করে বোঝার চেষ্টা করে এগুলো আসলে কোন ধরনের প্রাণীর, কিন্তু তখনও তারা এর কোনো পরিষ্কার উত্তর খুঁজে পায় না। শেষ পর্যন্ত তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং পাহাড়ে অন্যদিক দিয়ে বরফের ওপর দিয়ে এগোতে থাকে। হঠাৎ বরফের ওপর তাদের চোখে পড়ে বিশাল কোনো প্রাণীর পায়ের ছাপ। থাবার দাগগুলো এতটাই বড় ছিল যে সহজে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ প্রাণী নয়। প্রফেসর ইয়ং এবং তার দলের সন্দেহ তখন আরও বেড়ে যায়। তারা বুঝতে পারে এই পাহাড়ের ভেতরে হয়তো এমন কোনো বিশাল প্রাণী রয়েছে যার অস্তিত্ব এখনও তাদের কাছে পুরোপুরি অজানা। নিরাপত্তার কথা চিন্তা করে প্রফেসর ইয়ং এবং তার দল পাহাড়ে প্রবেশ পথে একটি দরজার ব্যবস্থা করে নেয়। এরপর তারা বিভিন্ন রহস্যময় চিহ্ন অনুসন্ধান করে আবার সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের চারপাশে ছোট ছোট কিছু উড়ন্ত প্রাণী দেখা যায়। দূর থেকে দেখতে সেগুলো অনেকটা প্রজাপতির মতো লাগছিল। প্রথমে দলের সদস্যরা ভেবেছিল এগুলো হয়তো সাধারণ করা উড়ন্ত পোকা, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে তারা বুঝতে পারে এগুলো মোটেও প্রজাপতি নয়, এগুলো ছিল এক ধরনের অদ্ভুত বাদুড়। দলের একজন সদস্য কৌতূহলবশত সেখানকার একটি বাদুড়কে হাতে ধরার চেষ্টা করে, কিন্তু সে প্রাণীটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঘটে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ বাদুড়টির শরীর থেকে নীল রঙের আগুনের মতো কিছু জ্বলে ওঠে। আসলে আগুন মুহূর্তের মধ্যে ওই সদস্যদের পুরো শরীরকে গ্রাস করে ফেলে। কিছু বোঝার আগে লোকটির শরীর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তাদের আতঙ্ক আরও কয়েকগুণে বেড়ে যায় যখন মুহূর্তের মধ্যে চারদিক থেকে হাজার হাজার বাদুড়ের মতো প্রাণী তাদের ঘিরে ফেলে। নিজেদের রক্ষা করার জন্য তারা আর কোনো উপায় না দেখে গুলি চালাতে শুরু করে। একসঙ্গে এতগুলো অস্ত্র থেকে গুলি বের হতে থাকায় পুরো পাহাড়ের ভেতরটা বিকট আওয়াজে প্রতিধ্বনি হতে থাকে। সেই প্রচণ্ড শব্দ শুনে দূরে থাকা একটি বিশাল আকৃতির দানব আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গুলির শব্দে শুধু সেই দানবই ভয় পায়নি, বরং পাহাড়ে বরফের স্তরে ব্যাপক কম্পন সৃষ্টি হয়।
অতিরিক্ত শব্দ, গুলির কম্পন এবং চারপাশে বিশৃঙ্খলার কারণে হঠাৎ বরফে ঢাকা বিশাল পাহাড় একটি অংশ ভেঙে তাদের দিকে দিয়ে আসতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পারে সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু বরফের ধস এতটা দ্রুত নেমে আসছিল যে দলের সবাই নিজেদের রক্ষা করতে পারে না। দুর্ভাগ্যবশত কয়েকজন সদস্য বরফের নিচে চাপা পড়ে যায় এবং সেখানে প্রাণ হারায়। বাকি সদস্যরা কোনোভাবে দৌড়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে সামনে আর কোনো রাস্তা নেই। দৌড়তে দৌড়তে তারা এসে তার একটি বিশাল গভীর খাদের কিনারায়। পেছন থেকে তখন বরফের ধস এগিয়ে আসছে আর সামনে রয়েছে অতল গভীর খাদ। এই কঠিন পরিস্থিতিতে প্রফেসর ইয়াং দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি তার মেয়ে লারা এবং মার্টিনকে একটি দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে দেন। তার উদ্দেশ্য ছিল দুজন যেন একই দড়ির সাহায্যে নিরাপদে মাটির নিচে নেমে যেতে পারে এবং কোনোভাবে নিজেদের জীবন বাঁচাতে পারে। লারা ও মার্টিন এরপর দড়ির সাহায্যে ধীরে ধীরে খাদটির ভেতরে নামতে শুরু করে। কিন্তু কিছু দূর নামার পর তাদের ঝুলন্ত দড়িটি হঠাৎ বরফে একটি ধারালো টুকরোর সঙ্গে আটকে যায়। দড়িটি সেখানে আটকে যাওয়ার পর লারা ও মার্টিন নিজেদের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু তাদের সামান্য নড়াচড়ার কারণে দড়িটির উপরে অতিরিক্ত চাপ পড়ে যায়। এক পর্যায়ে সেই চাপ আর সহ্য করতে না পারে দড়িটি ছিঁড়ে যায়। দড়িটি ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লারা এবং মার্টিন দুজনে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর অতল খাতে পড়ে যায়। এবার মুভির গল্প হঠাৎ বর্তমান সময় ফিরে আসে। এতক্ষণে আমরা যে ঘটনাগুলো দেখছিলাম সেগুলো আসলে কয়েক বছর আগের ঘটনা ছিল। বর্তমানে দেখা যায় মার্টিন একটি ট্রেনের ভেতরে বসে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত উঁচু পাহাড় থেকে এত গভীর খাতে পড়ে যাওয়ার পরও মার্টিন কিভাবে বেঁচে গেল। সেই রহস্যের উত্তর মার্টিন নিজেও জানে না। কিন্তু এখানে গল্প শেষ হয় না। মুভি আবার আমাদের কয়েক বছর আগে সেই সময় ফিরে নিয়ে যায়। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর পুরো দলের মাত্র 4জন সদস্য জীবিত থাকতে পেরেছিল। তারা ছিল প্রফেসর ইয়ং, তার মেয়ে লারা, মার্টিন এবং মার্টিনের বন্ধু। 4জনই হাতে মশাল নিয়ে গুহার অন্ধকার পথ ধরে সামনে থেকে এগিয়ে যেতে থাকে। গুহার ভেতরে যত তারা সামনে এগোচ্ছিল চারপাশে পরিবেশ তত রহস্যময় হয়ে উঠছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের সামনে বিশাল আকৃতি একটি টাওয়ারের মতো স্থাপনা চোখে পড়ে। এত গভীর এবং দুর্গম জায়গার মধ্যে এমন বিশাল স্থাপনা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রফেসর ইয়াং স্থাপনাটিকে দেখে ধারণা করেন এটি সম্ভবত কুলুর পবিত্র রাজপ্রাসাদ। কিন্তু এই দুর্গম গুহার এত গভীরে এমন একটি বিশাল স্থাপনা কেন তৈরি করা হয়েছিল এবং এর সঙ্গে এখানকার এক অদ্ভুত প্রাণ ও প্রাচীনতম রহস্যের সম্পর্ক কি, সেই প্রশ্নের উত্তর তখনও তাদের অজানা ছিল। প্রফেসর ইয়াং মার্টিন ও লারাকে জানান এই বিশাল প্রাসাদের ভেতরে নাকি হাজার হাজার বছর ধরে এক ভয়ঙ্কর শয়তানকে বন্দি রাখা হয়েছিল। এই প্রাসাদটির সন্ধান পাওয়া ছিল প্রফেসরের বহু বছরের স্বপ্ন। তাই এতদিনে অনুসন্ধানের পর অবশেষে যখন তিনি সেটি সামনে এসে দাঁড়ান তখন নিজের আবেগ ধরে রাখতে পারেন না। উত্তেজনা ও শ্রদ্ধা তিনি মাটির নিচে হাঁটু গেড়ে বসে মাথা নত করেন। এবার প্রফেসর একটি মোমবাতি জ্বালান, কিন্তু মোমবাতিটি জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘটে অদ্ভুত ঘটনা। ছোট সে শিখা থেকে আগুন যেন সরাসরি আকাশে থেকে ছুটে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই আগুনি আলো পুরো গুহাটিকে আলোকিত করে ফেলে। গুহার চারপাশ পরিষ্কার এবং দৃশ্যমান হওয়ার পর সবাই আরো ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। পুরো টাওয়ারটি লাল রঙের অসংখ্য উড়ন্ত বাদুড় দিয়ে ঘেরা ছিল। এরপর প্রফেসর তাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। এই টাওয়ারের দরজা খোলার ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি কেবল মার্টিন এবং লারা দুজন একসঙ্গে থাকলে খোলা সম্ভব। প্রফেসরের নির্দেশ অনুযায়ী মার্টিন ও লারা একে অপরের হাত ধরে ধীরে ধীরে টাওয়ারের দিকে এগিয়ে যায়। তারা টাওয়ারের কাছে পৌঁছাতে প্রাসাদের বিশাল দরজা নিজে থেকে খুলে যায়। এবার টাওয়ারে একেবারে চূড়ায় এবং তীব্র ঝলমলে আগুন জ্বলে ওঠে আর সেই আলো সোজা উপর দিকে উঠতে শুরু করে। সেই মুহূর্তে পুরো গুহার পরিবেশ যেন মুহূর্তে বদলে যায়। চারপাশে অসংখ্য মৃত্যু আত্মার মতো অবয়ব ভেসে উঠতে শুরু করে। একই সঙ্গে গুহার বড় বড় পাথরগুলো মাঠ ছেড়ে বাতাসে ভাসতে থাকে। সবকিছু দেখে বোঝা যাচ্ছিল টাওয়ারটি ধীরে ধীরে সম্পূর্ণ সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু ঠিক তখনই মার্টিনের বুদ্ধিমান বন্ধু পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে। সে জানতো এই শয়তানি টাওয়ার পুরোপুরি খুলে গেলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এমনকি এর কারণে পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই আর এক মুহূর্তে দেরি না করে সে ছুটে গিয়ে সেই মোমবাতিটা নিভে দেয়। মোমবাতিটি নিভে দেওয়ার সঙ্গে সঙ্গে টাওয়ারটি পুরোপুরি খোলা প্রক্রিয়া থেমে যায়। কিন্তু এর ফলও ভালো হয়নি। মোমবাতির আগুন নিভে যেতেই চারপাশে বাদুগুলো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে তারা দল বেঁধে মার্টিন ও অন্যদের উপর ঝাঁপে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে বাকি সবাইকে বাঁচানোর জন্য মার্টিনের বন্ধু নিজেদের জীবনের কথা চিন্তা না করে বাদুগুলোর সামনে নিজেকে উৎসর্গ করে দেয়। বাদুড়ের আক্রমণে সে মর্মান্তিকভাবে প্রাণ হারায়। বন্ধুর আত্মত্যাগের সুযোগ নিয়ে মার্টিন, লারা এবং প্রফেসর ইয়ং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু বাদুড়গুলো তাদের পিছু ছাড়ে না। তিনজনে প্রাণপণে দৌড়াতে থাকে। এইভাবে পালাতে পালাতে তারা একরকম একটা জলপ্রপাতের কাছে এসে পৌঁছে যায়। মার্টিন তখন হাতে থাকা মশাল ব্যবহার করে বাদুড়গুলোকে দূরে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি বাদুড় হঠাৎ উড়ে এসে তার কাঁধে কামড় বসে দেয়। কামড়ের সঙ্গে সঙ্গে মার্টিনের কাঁধের ক্ষতস্থান থেকে নীল রঙের আগুন জ্বলে ওঠে। আগুন দেখে লারা বুঝতে পারে আর দেরি করলে মার্টিনের পুরো শরীর আগুনে পুড়ে যেতে পারে। তাই কোনো দ্বিধা না করে লারা মার্টিনকে জোরে ধাক্কা দিয়ে জলপ্রপাতে পানির মধ্যে ফেলে দেয়। পানিতে পড়ার পর আগুনটি নিভে যায়। মার্টিনকে বাঁচানোর জন্য লারা এবং তার বাবা প্রফেসর ইয়ং সঙ্গে সঙ্গে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়েন। জলের নিচে গিয়ে মার্টিন ও লারার আবারও দেখা হয়। কিন্তু তারা একে অপরের কাছে পৌঁছানোর আগে পানির নিচ থেকে হঠাৎ বিশাল আকৃতির একটি জলজ প্রাণী তাদের উপর আক্রমণ করে। প্রাণীটি দুজনকে আলাদা করে দেয় এবং লারাকে নিজের মুখে চেপে ধরে পানি অনেক দূরে নিয়ে চলে যায়। মার্টিন তখন কিছুই করতে পারে না। এবার গল্পের বেশ কিছু সময় পার হয়ে যায়। এক সময় মার্টিনের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে নিজেকে একটি রেস্কিউ সেন্টারের মধ্যে দেখতে পায়। সেখানে তার চিকিৎসা চলছিল। সে সময় একজন সামরিক কর্মকর্তা মার্টিনকে পুরো অভিযানের পরিস্থিতি সম্পর্কে জানান। তিনি বলেন, প্রফেসর ইয়াং এবং তার মেয়ে লারা ছাড়া অভিযানে থাকা অন্য সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সে ভয়াবহ অভিযানে সম্ভবত দলের প্রায় সবাই প্রাণ হারিয়েছিল। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বিপদে পড়ো একমাত্র মার্টিনই জীবিত অবস্থায় ফিরে এসেছে। কিন্তু বিষয়টা এখানে শেষ হয়ে যায়নি। বুড়ো 749-এর অফিসার এবং বিজ্ঞানী চংডং তখন প্রফেসর ইয়াং এবং লারা কোনো সন্ধান পাওয়ার আশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলেন। চিকিৎসা শেষে সুস্থই মার্টিন সিদ্ধান্ত নেন সে আর সেখানে থাকবে না। এরপর সে একটি ট্রেনে উঠে নতুন একটি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন থেকে নেমে স্টেশনে পৌঁছানোর পর সেখানে স্বাগত জানাতে আসে মিস্টার ওয়াং। মিস্টার ওয়াংয়ের একটি ব্যক্তিগত লাইব্রেরি ছিল। এখন থেকে সেই লাইব্রেরি মার্টিন কাজ করবে। স্টেশন থেকে মিস্টার ওয়াং মার্টিনকে একটি রেস্তোরাঁ নিয়ে যায়। সেখানে গিয়ে মার্টিনের সঙ্গে হঠাৎ তার শৈশবের এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়। ছোটবেলায় সেই বন্ধু এখনও ছোটখাটো একজন গায়ক হিসেবে কাজ করছে। পরদিন মার্টিন লাইব্রেরিতে নতুনভাবে কাজ শুরু করেন। কাজ করার সময় হঠাৎ তার চোখে পড়ে প্রফেসর ইয়ংয়ের লেখা একটি গবেষণার বই। বইটি হাতে নিয়ে মার্টিন পড়তে শুরু করে। বইয়ের পাতা সে ডিমন টাওয়ার অর্থাৎ সেই শয়তানের প্রাসাদ সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পায়। বইটি যত পড়তে থাকে মার্টিন ততই বুঝতে পারে যে প্রফেসর ইয়াং কেন এত বছর ধরে সেই রহস্যময় টাওয়ারের সন্ধানে ছিলেন। শুধু তাই নয়, বইয়ের তথ্য থেকে সে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। কেন শুধুমাত্র মার্টিন এবং লারা সেই টাওয়ারের দরজা খোলার ক্ষমতা রাখে। অন্যদিকে একই সময় বুড়ো 749-এর তদন্তকারী দলও একটি অদ্ভুত আবিষ্কার করে। তারা একটি কপের ভেতরে একটি জীবিত তরুণকে খুঁজে পায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো মেয়েটিকে দেখতে অভিজ্ঞ লারার মতো, কিন্তু মেয়েটি নিজে পরিচয় লারা হিসেবে দেয় না। সে জানায় তার নাম সেলি। তদন্তকারীরা খুব দ্রুত বুঝতে পারে সেলির মধ্যে সাধারণ মানুষের মতো কোনো স্বাভাবিক ক্ষমতা নেই। তার শৈলীর ভেতর ছিল অস্বাভাবিক এবং অলৌকিক শক্তি। সমস্যা হলো সেলি নিজেও সেই শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ক্ষমতা যে কোনো সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বুঝতে পারে তদন্তকারী দল তাকে একটি নিরাপদে বন্ধ ঘরের মধ্যে আটকে রাখে। এদিকে লাইব্রেরিতে মার্টিন একেবারে প্রফেসর ইয়ংয়ের লেখা আরও কিছু বিশেষ বই খুঁজে পেতে থাকে। বইগুলোর মধ্যে থাকে বিভিন্ন সংকেত, তথ্য, রহস্যময় বর্ণনা একসঙ্গে মিলে মার্টিন ধীরে ধীরে ডিমন টাওয়ারের প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা পেতে শুরু করে। সে বুঝতে পারে টাওয়ারটির রহস্য শুধু একটি প্রাচীর স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জুড়ে আছে এমন এক বিপজ্জনক শক্তি যার সন্ধানে প্রফেসর ইয়ং এত বছর ধরে ছুটে বেরিয়েছিলেন। অন্যদিকে বুড়ো 749-এর সদস্যরা দীর্ঘ 3 বছর ধরে পাহাড়ের মধ্যে আত্মগোপনে থাকা প্রফেসর ইয়ংয়ের অবস্থান অবশেষে শনাক্ত করতে সক্ষম হয়। ঠিক সে সময় পশ্চিম চীনে ওয়ার্ল্ড সিটি নামে একটি শহরের ওপর হঠাৎ বিশাল একটি আকৃতি কয়েকটি দানব আক্রমণ চালায়। দানবগুলো তাণ্ডব এতটাই ভয়াবহ ছিল যে অল্প সময়ের মধ্যে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বুড়ো 749-এর অফিসার হেন যখন প্রফেসর ইয়াংয়ের সঙ্গে দেখা করেন তখন প্রফেসর তাকে দানবদের পৃথিবীতে আসার আসল কারণ জানান। প্রফেসর বলেন ডিমনটার অর্থাৎ অন্য এক জগতের দরজা খুলে যাওয়ার কারণেই এই ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের পৃথিবীতে প্রবেশ করছে। এগুলো পৃথিবী কোনো পরিচিত প্রাণী নয়। অন্য গ্রহ বা জগৎ থেকে আসা এই দানবগুলো এখন যেদিকে যাচ্ছে সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাই তাদের থামানো আর এখন কোনো বিকল্প নয়। যত দ্রুত সম্ভব এই প্রাণীগুলোকে আটকাতে হবে। এদিকে একই সময় মার্টিনের পুরো ক্ষত আবার সমস্যা তৈরি হতে শুরু করে। কয়েক বছর আগে যে বাদরটি তাকে কামড়ে ধরেছিল
সেই কামড় জায়গায় হঠাৎ অসহ্য ব্যথা শুরু হয়। ব্যথা এতটাই বেড়ে যায় যে মার্টিন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যায়। কিন্তু সে বুঝতে পারেনি বুড়ো 749 সদস্যরা অনেক আগে থেকে তার উপর নজর রাখছিল। চিকিৎসার জন্য যাওয়ার পর তারা খুব সহজে মার্টিনের অবস্থান খুঁজে বের করে ফেলে। কিছুক্ষণ পর মার্টিনের কাঁধে ব্যথা এত তীব্র হয়ে ওঠে যে সে যন্ত্রণা চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে তার পুরনো ক্ষতস্থান থেকে আবার সে রহস্যময় নীল রঙের আগুন বেরোতে শুরু করে। আর আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে মার্টিনের শরীরের ভেতর এক অদ্ভুত অলৌকিক শক্তি সক্রিয় হয়ে যায়। তার শরীর থেকে বের হওয়া সেই অস্বাভাবিক শক্তির প্রভাবে লাইব্রেরি বাইরে আসবাবপত্র পর্যন্ত মাঠ থেকে উপরে উঠে ভাসতে শুরু করে। ঘটনাটি দেখে যে কারো আতঙ্কিত হওয়ার কথা। ঠিক তখনই লাইব্রেরির মালিক মিস্টার ওয়াং সেখানে এসে উপস্থিত হন। কিন্তু মার্টিনের চারপাশে এত অস্বাভাবিক ঘটনা ঘটলেও মিস্টার ওয়াংকে মোটেও অবাক হতে দেখা যায় না। বরং তিনি মার্টিনকে এমন একটি সত্য জানান যা শুনে মার্টিন নিজেই হতবাক হয়ে যায়। ওয়াং জানান সেই বাদুড়ে কামড়ের মধ্যে শয়তানের রক্ত মার্টিনের শরীরে প্রবেশ করছে। আর সেই কারণে মার্টিন এখন সাধারণ মানুষের মতো নেই। তার শরীরের মধ্যে জেগে উঠেছে এক ধরনের দানবীয় শক্তি। তবে এই শক্তি যতটা শক্তিশালী ততটাই বিপজ্জনক। কারণ মার্টিন যদি এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে একসময় এই শক্তি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, এমনকি তাকে নরকের পথেও নিয়ে যেতে পারে। এরপর মিস্টার ওয়াং নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুরো লাইব্রেরির পরিবেশই বদলে দেন। চোখে পলকে আধুনিক লাইব্রেরির জায়গা জন্য পরিণত হয় 1000 বছর পুরনো ধ্বংসাবশেষে। এবার ওয়াং মার্টিনকে পৃথিবীর প্রাচীনতম ইতিহাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানান। তিনি বলেন আজ থেকে প্রায় 1000 বছর আগে অন্য জগতে কিছু প্রাণী পৃথিবীতে এসেছিল। আর যে পথ ব্যবহার করে বিন করে প্রাণীগুলো পৃথিবীতে প্রবেশ করেছিল সেটাই ছিল ডিমন টাওয়ার। প্রথম দিকে তারা পৃথিবীতে এসে অবস্থান করলেও পরশে দানবগুলো মানুষের উপর অত্যাচার শুরু করে। তখন মার্টিনের পূর্বপুরুষরা তাদের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের থামানোর জন্য মার্টিনের পূর্বপুরুষরা নিজেদের শরীর এবং রক্ত ব্যবহার করে সেই দানবদের ডিমন টাওয়ারের ভেতরে বন্দি করে ফেলে। পরবর্তীতে অধিকাংশ শয়তান তাদের নিজস্ব জগতে ফিরে যেতে সক্ষম হলেও সবাই ফিরে যায়নি। কিছু শয়তান মানুষ রূপে ধারণ করলেও পৃথিবীতে থেকে যায়। তারা মানুষের মতো জীবনযাপন শুরু করে, এমনকি মানুষের সঙ্গে বিয়ে করে পরিবারও গড়ে তোলে। কিন্তু মার্টিনের পূর্বপুরুষদের সঙ্গে সেই দানবদের যে সম্পর্ক তৈরি হয়েছিল তার কারণে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা সে বংশের মধ্যে থেকে যায়। আর সে বংশধরদের মধ্যে একমাত্র মার্টিনই এমন একজন যে ডিমন টাওয়ারটা খুলতে সক্ষম। ওয়াং আরও জানান এই ক্ষমতায় মার্টিনকে শেষ পর্যন্ত পৃথিবীতে এই দানবদের হাত থেকে রক্ষা করার সুযোগ দিতে পারে। এদিকে বুড়ো 749 অফিসার হিয়েন বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ প্রফেসর ইয়ং হঠাৎ করে নিজের ক্যাম্প ছেড়ে কোথাও যেন নিখোঁজ হয়ে গেছেন। প্রফেসরের কোনো সন্ধান না পাওয়া অফিসার হিয়েন এবার মার্টিনের সঙ্গে দেখা করেন। তিনি মার্টিনকে অনুরোধ করেন যেন সে তাদের সঙ্গে গিয়ে প্রফেসর ইয়ংকে খুঁজে বের করতে সাহায্য করে। মার্টিন প্রথমে এই অভিযানে যেতে রাজি হয় না। তখন হিয়েন তাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন লারা জ্ঞান ফিরে পাওয়ার পর তাদের জানিয়েছে শুধুমাত্র মার্টিনই তার বাবাকে খুঁজে বের করতে পারবে। এই কথা শুনে মার্টিন আরও হতবাক হয়ে যায়, কারণ এতক্ষণ যাকে সবাই সেলি বলে চিনছিল সেই রহস্যময় মেয়েটি ছিল আসল লারা। কফিনের ভেতর থেকে উদ্ধার করা সেই মেয়েটির স্মৃতি ধীরে ধীরে ফিরে এসেছে। আর একই সঙ্গে নিজেই মার্টিনের সঙ্গে যেতে চায় যাতে নিজের বাবাকে খুঁজে বের করে তাকে বাঁচানো যায়। কিন্তু মিস্টার ওয়াং মার্টিনকে এই অভিযানে যেতে নিষেধ করেন। তিনি জানতেন শয়তানরা মার্টিনের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ডিমন টাওয়ারের দরজা খুলতে চাইছে, তাই মার্টিন সেখানে গেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু লারা কিভাবে এত বড় দুর্ঘটনার পরও জীবিত অবস্থায় ফিরে এসেছে এই প্রশ্নের উত্তর জানার জন্য মার্টিনের ভেতরে পরিবার কৌতূহল তৈরি হয়। শেষ পর্যন্ত সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই শয়তানদের অতিরিক্ত আত্মাগুলো তাদের উপর আক্রমণ চালিয়ে বসে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে মিস্টার ওয়াং শেষ পর্যন্ত মার্টিনকে সেখানে যাওয়ার অনুমতি দেন। এবার মার্টিন তার সেই গায়ক বন্ধুকে সঙ্গে নিয়ে উত্তর চীনের উদ্দেশ্যে রওনা হয়। প্রফেসর ইয়াংকে খুঁজে বের করার জন্য সে অনুসন্ধানকারী দলটি ইতিমধ্যে সেখানে কাজ করছিল। মার্টিনও তাদের সঙ্গে যোগ দেন। অবশেষে সেই দলের মধ্যে মার্টিনের লারার সঙ্গে দেখা হয়। লারাকে জীবিত অবস্থায় সামনে দেখতে পেয়ে মার্টিন অত্যন্ত আনন্দ হয়ে ওঠে। আবেগের বশে সে লারাকে জোরে ধরতে এগিয়ে যায়, কিন্তু লারা তাকে থামিয়ে দেন। ঠান্ডা গলা সে জানায় সে লারা নয়, সে সেলি। এই কথা শুনে মার্টিন আরও বিভ্রান্ত হয়ে পড়ে। এবার পুরো দল প্রফেসর ইয়ংয়ের সন্তানের মরুভূমির পথ ধরে যাত্রা শুরু করে। তাদের সামনে তখন ছিল দীর্ঘ এবং কঠিন মরুভূমির পথ, কিন্তু তারা জানতো না এই মরুভূমি পাওয়ার সময় তাদের সামনে অপেক্ষা করছে আরও একটি বড় বিপদ। কারণ কিছু দূর এগোতেই হঠাৎ চারদিকে পরিবেশ বদলে যেতে শুরু করে এবং তাদের সামনে ভয়ঙ্কর এক বালুচর দিয়ে আসতে থাকে।
ভয়ঙ্কর সে বালুচরের মুহূর্তের মধ্যে পুরো দলটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে সামনে এগোনো তো দূরে কথা, সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য সবাই দ্রুত একটি পুরো রাজকীয় কেন্দ্রের ভেতরে আশ্রয় নেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা অবাক হয়ে লক্ষ্য করে দুর্গটির চারপাশ যেন একটি অদৃশ্য শক্তি বলা রয়েছে। সেই অদৃশ্য শক্তি বালুচরকে দুর্গের ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। ফলে বাইরে প্রচণ্ড ঝড় চললেও দুর্গের ভেতরে তুলনামূলকভাবে নিরাপদ ছিল। দুর্গে পৌঁছানোর পর মার্টিন ও তার সঙ্গীরা জানতে পারে তাদের দলে কয়েকজন সদস্যরা এখনো মরুভূমির মধ্যে আটকে রয়েছে। বালু জলের কারণে তারা মূলত দলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মরুভূমির মধ্যে পথে সেই সদস্যরা এদিক ওদিক ঘুরতে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি বিশাল আকৃতি দানব তাদের উপর আক্রমণ চালায়। জীবন বাঁচানোর জন্য তারা মরে হয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দানবটির হাত থেকে তারা রক্ষা পায়নি। দানবটি তাদের একজনকে নির্মমভাবে হত্যা করে ফেলে। বাকি সদস্যরা কোনোভাবে সেখান থেকে পালিয়ে একটি কুয়োর কাছে পৌঁছে যায়। তারা ভেবেছিল অন্তত এখানে কিছুটা নিরাপদে থাকতে পারবে, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। কুয়োর কাছে পৌঁছানোর পর সেখানে আরও একটি দানব হঠাৎ তাদের সামনে হাজির হয়। বোধহয় পালানোর চেষ্টা করে, কিন্তু দানবটি আক্রমণে আরও একজন সদস্য প্রাণ হারায়। শেষ পর্যন্ত মাত্র দুজন সদস্য কোনোভাবে জীবিত অবস্থায় মূল দলের কাছে ফিরে আসতে সক্ষম হয়। ফিরে আসে তারা মরুভূমিতে ঘটে যাওয়া পুরো ভয়াবহ ঘটনা সবাইকে জানান। ঘটনাগুলো শোনার পর মার্টিন সবাইকে পরামর্শ দেন এই জায়গা থেকে আর সামনে না গিয়ে বরং ফিরে যাওয়াই ভালো। কিন্তু দলের অন্য সদস্যরা তার কথায় রাজি হয় না। তারা মনে করে এতদূর এসে এখন প্রফেসর ইয়াংকে খুঁজে না নিয়ে ফিরে যাওয়া সম্ভব নয়। এই নিয়ে দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, কিন্তু তাদের সে আলোচনা বেশিক্ষণ চলতে পারে না। হঠাৎ একটি বিশাল দানব দুর্গের ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি তাদের উপর আক্রমণ চালায়। সবাই সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র বের করে দানবটির দিকে গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে প্রচণ্ড গুলির আঘাতে দানবটি মাটিতে লুটে পড়ে। সবাই ধরে নেয় দানবটি মারা গেছে। তাই তারা অন্য একটি দানবের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর পেছনে ফিরে তাকাতে তারা দেখতে পায় কিছুক্ষণ আগে যে দানবটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিল তার দেহ সেখানে আর নেই। কেউ বুঝতেই পারে না এত দ্রুত মৃতদেহটি কোথায় চলে গেল। ঠিক সেই সময় সেলি হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে। কোনো কিছু না বলে সে রহস্যজনকভাবে একটি পরিত্যক্ত স্কুল থেকে দৌড়াতে শুরু করে। মার্টিনও কোনো কিছু বুঝতে না পারে পিছনে ছুটে যায়। স্কুলের ভেতর ঢোকার পর হঠাৎ মার্টিনের পা পিছলে যায় এবং সে একটি ঢালু গর্তের মধ্যে পড়ে যায়। সেই গর্তটি তাকে সরাসরি নিয়ে যায় মাটির অনেক নিচে থাকে প্রাচীন রাজকুমারের ভূগর্ভস্থ সমাধিস্থলে। কিন্তু সেখানে গিয়ে মার্টিন বুঝতে পারে সেই একা নয়, সেখানে আগে থেকে উৎপেত ছিল একটি দানব। মার্টিন কিছু বুঝে ওঠার আগে দানবটি তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড আঘাত করে। আঘাতের ফলে মার্টিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই সেলি তার উপর অদ্ভুত অলৌকিক শক্তি ব্যবহার করে। তার শক্তির প্রভাবে দানবটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেলি তার বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে অসচেতন মার্টিনের শরীরকে মাটি থেকে তুলে শূন্যে ভাসে নিয়ে আসে। তারপর সে মার্টিনকে একটি পাথর তৈরি কফিনের ভেতর বন্দি করে রাখে। অন্যদিকে শহরের পরিস্থিতি তখন আরও ভয়াবহ উঠেছে। দানবগুলো আক্রমণ ক্রমেই তীব্র হচ্ছে এবং শহরের বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে। দানবগুলোকে প্রতিহত করার জন্য বুড়ো 749 সদস্যরা একটি উঁচু বহুতল ভবনের উপর অবস্থান নেন। সেখান থেকে তারা নিচে থাকা দানবগুলোর উপর একের পর এক গুলি চালাতে শুরু করে। তাদের গুলি কয়েকটি দানব মারা গেলেও বিপদ কমে না, বরং বেঁচে থাকা দানবগুলো চারিদিকে ভবনটিকে ঘিরে ফেলে। সুরে প্রচণ্ড সংঘর্ষ। দীর্ঘ লড়াইয়ের পর বুড়ো 749 সদস্যরা কোনোভাবে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হয়। এ থেকে সেই পাথরের কফিনে ব্যক্তিত্বকে মার্টিনের জ্ঞান ফিরে আসে। চোখ করে সে বুঝতে পারে সে একটি বদ্ধ কফিনের মধ্যে আটকে আছে। মার্টিন সর্বশক্তি দিয়ে কফিন থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে সে সেটাকে খুলতে পারে না। ঠিক তখনই সে নিজের শরীরে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। কিছুক্ষণ আগেও তার শরীরে যে আগত ক্ষত ছিল সেগুলো আশ্চর্যজনকভাবে নিজে থেকে সেরে উঠেছে। মার্টিন বুঝতে পারে তার শরীর এখন আর সাধারণ মানুষের মতো নেই। এবার হঠাৎ সে কোনো এক অজানা শক্তির প্রভাবে একটি রহস্যময় আধারের মধ্যে তুলে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে অদ্ভুত যাত্রার শেষে সে সরাসরি পৌঁছে যায় সেই রহস্যময় ডিমন টাওয়ারের সামনে। সেখানে পৌঁছানোর পর মার্টিন লারাকে নিয়ে এমন একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে যা সে কখনো কল্পনাও করেনি। জল পর্বতের কাছে যে বিশাল প্রাণটি লারাকে ধরে নিয়ে গিয়েছিল সেটি আসলে লারাকে এই ডিমন টাওয়ারে নিয়ে এসেছিল। এ বছর দানব লারাকে একটি অদ্ভুত আগুনের বেদির ওপর শুয়ে দেয়। আর তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দানবদের রানী সেলির আত্মা লারা শরীরের ভেতরে প্রবেশ করে। অর্থাৎ মার্টিন এতদিন যাকে লারা ভেবেছিল তার শরীরের ভেতরে এখনো বাস করছে দানবদের রানী সেলির আত্মা।
এই কারণে বর্তমানে শহরে সব দানব ছেলের নির্দেশ অনুযায়ী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মার্টিন এরপর ডিমন্টরের কাছে গিয়ে সরাসরি সেই শয়তানের রানীর সঙ্গে কথা বলে। রানী তখন লালার মুখ ব্যবহার করে মার্টিনকে একটি প্রস্তাব দেয়। সে বলে মার্টিন যদি ডিমন্টরের সেই দরজাটি খুলে দেয় তাহলে সে লারাকে মুক্ত করে দেবে। শুধু তাই নয়, লারাকে আবারও মার্টিনের কাছে ফিরে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মার্টিন খুব দ্রুত বুঝে যায় এই প্রস্তাবে আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সে বুঝতে পারে শয়তানের রানী আসলে তাকে ব্যবহার করে ডিমন টাওয়ারের সেই দরজাটা খুলতে চাইছে। তাই মার্টিন সেই শর্ত মেনে নিতে অস্বীকার করে। মার্টিনের প্রত্যাখ্যানে রানী প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এবার মুহূর্তের মধ্যে সে মার্টিনকে সেখান থেকে সরিয়ে শহরে একটি রাস্তা ছুঁড়ে ফেলে দেয়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মার্টিনকে চারদিকে অসংখ্য দানব ঘিরে ফেলে। দানবগুলো একযোগে তাদের উপর হামলা চালাতে শুরু করে। মার্টিন তখন একা হয়ে পড়ে এবং চারদিক থেকে আসা আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য সেখানে সেলি উপস্থিত হয়। কারণ সেলি জানতো মার্টিন যদি মারা যায় তাহলে ডিমন্ডার করার ক্ষমতা রাখা এমন আর দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে থাকবে না। তাই মার্টিনকে যে কোনো মূল্যে জীবিত রাখা তার প্রয়োজন ছিল। সেলি তার অলৌকিক শক্তি ব্যবহার করে একটি বিশাল গাড়ি থেকে মাটিতে তুলে নেয়। তারপর সেই গাড়িটিকে প্রচণ্ড শক্তিতে দানবগুলোর ওপর ছুড়ে মারে। হামলা দানবগুলো ছিটকে পড়ে এবং মার্টিনকে সাময়িকভাবে রক্ষা পায়। এরপর সেলি আহত রক্তাক্ত মার্টিনকে নিজে কোলে তুলে নেয়। মার্টিন তখন ধীরে ধীরে সেলির মুখের দিকে তাকায়। তীব্র যন্ত্রণার মধ্যে সে ফিসফিস করে বলে, তুমি অবিকল আমার প্রিয়। মার্টিন সেলির দিকে তাকে বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখতে অবিকল তার প্রিয় বন্ধু লাড়ার মতো। কথাটাই শেষ করে আগে মার্টিন হঠাৎ লুকিয়ে রাখা বন্দুকটি বের করে ফেলে। কোনো দ্বিধা না করে সে সরাসরি লাড়ার বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। মার্টিন জানতো এই মুহূর্তে যত কষ্টই হোক না কেন শয়তানের রানীকে ধ্বংস করার জন্য এসে অন্য কোনো উপায় নেই। গুলি লাগার সঙ্গে সঙ্গে শহরের ভেতরে থাকা সেলির শয়তানি আত্মা ধ্বংস হয়ে যায়। সেলির আত্মা ধ্বংসের সঙ্গে সঙ্গেই শহরের চারপাশে থাকা সব দানবের ওপর থেকে প্রভাব শেষ হয়ে যায়। মুহূর্তের মধ্যে একের পর এক দানব ছাই যেতে শুরু করে। একই সময় ডিমনটা তার শক্তি হারিয়ে ফেলতে থাকে। শেষ পর্যন্ত পুরো টাওয়ারটি ধসে পড়ে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মৃত্যু শেষ পর্যন্ত সেলি আত্মায় মার্টিনকে একটি কথা বলে যায়, শুধুমাত্র মার্টিন তাকে হত্যা করার ক্ষমতা রাখত। কিন্তু সেলি মৃত্যু মানে লারা শৈলীর ওপর থেকে প্রাণের অস্তিত্ব চলে যাওয়া। সেলি আত্মার ধ্বংস পর লারা শৈল ধীরে ধীরে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। মার্টিন কোনোভাবে লারাকে হারতে চাইছিল না। সে লারার মৃত দেহ হাতে তুলে নেয় এবং সেই রহস্যময় অলৌকিক কফিনটিকে কাছে নিয়ে যায়। এই কফিনটির মধ্যে এমন একটি বিশেষ ক্ষমতা ছিল যার সাহায্যে মৃত মানুষকে আবার জীবিত করে তোলা সম্ভব। মার্টিন সেই আশাটাকেও ধরে লারাকে সেই কফিনের ভেতর শুয়ে দেয়। এরপর নিজের কপাল লারা কপালের সঙ্গে স্পর্শ করায়। আর ঠিক তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। লারা অতীতে লুকিয়ে থাকা সব স্মৃতি একের পর এক মার্টিনের চোখের সামনে ভেসে উঠতে শুরু করে। সেই স্মৃতিগুলোর মাধ্যমে মার্টিন জানতে পারে লারার জীবনে এমন এক সত্য যা আগে কেউ কখনো জানতো না। সে দেখতে পায় লারার বাবা প্রফেসর ইয়ং কোন সাধারণ মানুষের বিয়ে করেননি। তিনি বিয়ে করেছিলেন এক ভিনগ্রহী প্রাণীকে। এই কারণে লারা শৈলে মানুষের রক্তের পাশাপাশি পরিবর্তিত হয়েছিল এলিয়ানদের ডিএনএ। আর এই অস্বাভাবিক জেনেটিক বৈশিষ্ট্যের কারণে লারার মধ্যে তৈরি হয়েছিল এক বিশেষ অলৌকিক ক্ষমতা। সে মৃত মানুষকে পর্যন্ত পুনরুজ্জীবিত করে তুলতে পারত। কিন্তু এই শক্তির বিনিময়ে তাকে একটি ভয়ঙ্কর মূল্যও দিতে হয়েছিল। লারার আয়ু ছিল খুবই কম। অল্প বয়সেও তাই মৃত্যুর কথা ছিল। এই কারণে প্রফেসর ইয়ং এত বছর ধরে ডিমন টাওয়ারের সন্ধান করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ক্ষমতা অর্জন করা নয় কিংবা পৃথিবীর ক্ষতি করা নয়, শুধু চেয়েছিলেন ডিমন টাওয়ারের প্রাচীন শক্তি রহস্য কাজে লাগে কোনোভাবে নিজের মেয়েকে লারা জীবন বাঁচাতে। এবার মার্টিন আরেকটি সত্য জানতে পারে। সেই গভীর খাদে বরফের মধ্যে পৌঁছে পর দলে বাকি সদস্যরা মারা গেলেও লারা বেঁচে গিয়েছিল। নিজের শরীরে বেঁচে থাকা সেই অলৌকিক ক্ষমতা ব্যবহার করেই লারা নিজেকে পুনরায় জীবিত করছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অন্য কাউকে জীবিত করে তোলার ক্ষমতা লারার নিজের মধ্যেই ছিল। তাই যে অলৌকিক কফিনটি মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারে সেটিও লারাকে আগের মতো ফিরে আনতে সক্ষম ছিল না। অর্থাৎ লারাকে বাঁচানোর শেষ আশাটাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে লারার আত্মা মার্টিনের কাছে আসে। সে মার্টিনকে জানায় সে তাকে অত্যন্ত ভালোবাসে। এরপর ধীরে ধীরে লারার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। লারার শেষ ইচ্ছা ছিল একটি, সে চেয়েছিল মার্টিন যেন তার বাবা প্রফেসর ইয়ংকে খুঁজে বের করে এবং তাকে যে কোনো মূল্যে রক্ষা করে। প্রিয় মানুষটাকে হারানোর পর মার্টিন গভীরভাবে ভেঙে পড়ে। কিন্তু সে জানতো লারা তাকে যে সেই দায়িত্ব দিয়ে গেছে
সেটা তাকে পূরণ করতেই হবে। তাই নিজের কষ্টকে পাশে রেখে মার্টিন আবারও উঠে দাঁড়ায়। লারা শেষ ইচ্ছা পূরণ করার জন্য সে তার বাকি সঙ্গীদের সঙ্গে নিয়ে প্রফেসর ইয়ংকে খুঁজে বের করার উদ্দেশ্যে নতুন এক অভিযানে বেরিয়ে পড়ে। এবার তাদের সামনে চলে এমন একটি যাত্রা যা শেষ সম্পর্কে কেউ জানতো না। আর এই পুরো গল্পটি শেষ পর্যন্ত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন পুরো মানবজাতি এবং পৃথিবীর নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন কখনো কখনো মানুষকে নিজের জীবন চেয়ে প্রিয় জিনিসকেও ত্যাগ করতে হয়। মার্টিনও ঠিক সেটাই করেছিল। নিজের সবচেয়ে প্রিয় মানুষ লারাকে হারানো অসহনীয় কষ্ট বুকে নিয়ে সে পুরো পৃথিবীকে সেই ভয়ঙ্কর দানবদের হাত থেকে রক্ষা করেছিল। তবে মার্টিনের যুদ্ধ এখানে শেষ হয়নি, কারণ লারাকে দেওয়া তার প্রতিশ্রুতি তখনও পূরণ করা বাকি। আর সত্যিকারের ভালোবাসা তার প্রতিশ্রুতি প্রিয় মানুষটির মৃত্যুর পরও শেষ হয়ে যায় না।